সালাম আলাইকুম। আচ্ছা, এখন দেখবো প্রিন্সিপালস অফ ইকোনমিক্স পিইউ সাবজেক্টের মডিউল বি থেকে। মডিউল বি হচ্ছে অনেক বড় একটি অধ্যায়। এই অধ্যায় থেকে আমাদের প্রায় তিনটি প্রশ্ন হয়। যদি তিনটি না হয় তাহলে দুইটি, মানে দুই সেট প্রশ্ন হবে আমাদের। তো এর মধ্যে থেকে চাহিদার বিভিন্ন প্রকার স্থিতিস্থাপকতা গতদিন আমরা এই পর্যন্ত দেখেছিলাম। এর আগে পর্যন্ত দেখেছিলাম চাহিদার স্থিতিস্থাপকতা কি। তো চাহিদার স্থিতিস্থাপকতা আজকে আলোচনা করব। বিভিন্ন প্রকার স্থিতিস্থাপকতা সহজ আছে, আমরা একটু ছোট করে ভাববো। এখানে অনেক কিছু লেখা আছে, এটা আপনাদের কাছে একটু জটিল লাগতে পারে। এটা আবার চিত্র সহকারে বোঝানো যায়, এটা চিত্র সহকারে বোঝানো যায়। আমরা এখানে চাহিদার স্থিতিস্থাপকতা বলতে আমরা দুই ধরনের স্থিতিস্থাপকতাকে সাধারণত বুঝবো। তো আমরা আগেই জেনেছি চাহিদার যে পরিবর্তন হয়, সে চাহিদার পরিবর্তন হয় দুইটি কারণে। একটি হচ্ছে দামের কারণে, একটি হচ্ছে দাম, আর আরেকটি হচ্ছে অন্যান্য অবস্থা। এটা আমি সেই আগে থেকে বলতেছি, তাই না? অন্যান্য অবস্থা। তো দাম তো আমরা বুঝি, দাম তো আমরা বুঝি যে কোনটা মূল্য। মূল্য হচ্ছে কোনটা হচ্ছে 10 টাকা কেজি, সেটা যদি আমাদের 12 টাকা কেজি বা 15 টাকা কেজি হয় তাহলে চাহিদা আমাদের পরিবর্তন হবে, কিংবা 8 টাকা হলে চাহিদা পরিবর্তন হবে। মানে দাম যেটা আগে ছিল তার থেকে থেকে যদি কম বা বেশি হয় তাহলে পরিবর্তন হবে, তাই না? এটা আমরা সহজেই বুঝতে পারি। তাহলে দামের পরিবর্তনের ফলে চাহিদা পরিবর্তন হয়, এই কথাগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট কথা। আমাদের চাহিদার মধ্যে থেকে যদি আমাদের প্রশ্ন আসে, আপনারা কিন্তু এই কথাগুলো অ্যাপ্লাই করতে পারবেন, লিখতে পারবেন। আচ্ছা, আরেকটা হচ্ছে অন্যান্য অবস্থা। অন্যান্য অবস্থা কি? অন্যান্য অবস্থা হচ্ছে দাম বাদে যে অবস্থাগুলো থাকে, মানে দামটা বাদ দিয়ে যে অবস্থাগুলো থাকে, তাহলে সেই অবস্থাগুলো কি? ভোক্তার আয়, ভোক্তার রুচি, ভোক্তার অভ্যাস, হ্যাঁ, এগুলা, ভৌগোলিক অবস্থা, হ্যাঁ, দেশের রাজনৈতিক অবস্থা, যে কোনো কিছু হতে পারে। অর্থাৎ দাম আমাদের স্থির থাকবে, কিন্তু অন্যান্য অবস্থার যদি পরিবর্তন হয় তাহলে আমাদের চাহিদার পরিবর্তন হবে। তাহলে চাহিদার পরিবর্তনটা আমরা মূলত দেখি দুই ভাবে। একটা হচ্ছে দামের পরিবর্তনের ফলে, আর একটা হচ্ছে অন্যান্য অবস্থা পরিবর্তনের ফলে। আচ্ছা, তাহলে এখন সে কথাটা এখানে আমরা এই দুই ভাগকেই আমরা এখানে দেখেছি, যে চাহিদার দাম স্থিতিস্থাপকতা, প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। এটা দামের পরিবর্তনের ফলে, এটা আমাদের মনে রাখতে হবে, দামের পরিবর্তনের ফলে চাহিদার পরিবর্তনের অনুপাত, আহ, অনুপাত যে দামের পরিবর্তনের ফলে চাহিদার যে অনুপাতে পরিবর্তন হয় তাকে চাহিদার দাম স্থিতিস্থাপকতা বলে। মূলত এটি হচ্ছে আমাদের চাহিদার স্থিতিস্থাপকতা। মূলত এটি হচ্ছে আমাদের চাহিদার স্থিতিস্থাপকতা। আচ্ছা, তো আরেকটা কি দেখুন, আমরা এদিকে পরে যাচ্ছি ব্যাখ্যাগুলোতে। আরেকটা আমি আপনাদের শুধু পয়েন্ট গুলো ধরে দিচ্ছি যাতে সহজে আপনারা বুঝতে পারেন। আর এটা হচ্ছে চাহিদার আয় স্থিতিস্থাপকতা। এই আয় স্থিতিস্থাপকতা কি বলুন তো? অন্যান্য অবস্থা, তাই না? এই আয়টা কার মধ্যে পড়ে? ভোক্তার আয়, রুচি, অভ্যাস, এগুলা কার মধ্যে পড়ে? এগুলো অন্যান্য অবস্থার মধ্যে পড়ে। তাহলে এই আয়ের পরিবর্তনের ফলে ভোক্তার শুধু আয়ের, এখানে কিন্তু দাম নাই দেখুন। আগে ছিল কি? আগের এটাতে উদাহরণে ছিল এই যে দামের পরিবর্তন, মানে মূল্য, দ্রব্যের মূল্যের পরিবর্তনের ফলে। আর এটা হচ্ছে ভোক্তার আয়ের পরিবর্তনের ফলে। আর ভোক্তার আয়ের পরিবর্তনের ফলে যদি চাহিদার পরিবর্তন হয়, সেই পরিবর্তনকে চাহিদার আয় স্থিতিস্থাপকতা বলে। তাহলে চাহিদার আয় স্থিতিস্থাপকতা, আর চাহিদা হচ্ছে কি? দাম স্থিতিস্থাপকতা। দাম স্থিতিস্থাপকতা, ইলাস্টিসিটি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের জন্য। চাহিদার হ্রাস বৃদ্ধি, চাহিদার সংকোচন সম্প্রসারণ যেরকম আমি বুঝাইছি, ঠিক ওই রকম এটা আহ, গুরুত্বপূর্ণ আর কি। চাহিদার, মনে রাখবেন, চাহিদার সংকোচন সম্প্রসারণ, চাহিদার হ্রাস বৃদ্ধি, আর চাহিদার স্থিতিস্থাপক এবং অস্থিতিস্থাপকতা, এই বিষয়গুলোর মধ্যে থেকে আমাদের ঘুরে পেঁচে আমাদের প্রশ্নগুলো আসে। এটা আমরা মনে রাখবো এখন। একবারে ইজি, যদি আপনি একটাবার মনে রাখতে পারেন, এটা মনে ধরাতে পারেন, তাহলে আপনি লিখতে পারবেন, ভালো লিখতে পারবেন। আচ্ছা, তাহলে এটা আমি মনে করলাম যে আপনি বুঝতে পেরেছেন। তাই এখানে বলা আছে যে কোনো দ্রব্যের দামের সামান্য পরিবর্তনের ফলে চাহিদা যে হারে বা যে অনুপাতে পরিবর্তিত হয় তাকে চাহিদা দাম স্থিতিস্থাপকতা বলে।
অর্থাৎ আপনি এত কিছু যদি মনে না থাকে, যে হারে যে অনুপাতে পরিবর্তন হচ্ছে, এগুলা এত কিছু লেখার বা আপনার যদি মনে না থাকে, কারণ এটা মনে রাখবেন, দাম স্থিতিস্থাপকতা মানে দামের পরিবর্তন। তাহলে দামের পরিবর্তনের ফলে চাহিদার যে পরিবর্তন হচ্ছে, সেটাই হচ্ছে দাম স্থিতিস্থাপকতা। শেষ। এত যে হারে অনুপাতে পরিবর্তন হচ্ছে সে হারকে এত ঘুরে পেঁচে লেখার দরকার নেই। তাহলে দাম স্থিতিস্থাপকতা হচ্ছে দামের পরিবর্তনের ফলে চাহিদার যে পরিবর্তন হয়, সেটা হচ্ছে দাম স্থিতিস্থাপকতা। আর এটা হচ্ছে আয়ের পরিবর্তনের ফলে চাহিদার যে পরিবর্তন হয়, সেটা হচ্ছে আয় স্থিতিস্থাপকতা। এখন আর একটু ডিপলি পড়ি আমরা। তাই দাম স্থিতিস্থাপকতা বলতে চাহিদার স্থিতিস্থাপকতাকেই বোঝায়। দামের পরিবর্তনের কারণে চাহিদার পরিবর্তনের শতকরা হার বা দামের পরিবর্তন শতকরা হারের অনুপাত দ্বারা দাম স্থিতিস্থাপকতা পরিমাপ করা হয়। তো ওই কথাটা ঘুরে পেঁচে লিখছে, এত কিছু লেখা দরকার নেই আমাদের। সুতরাং অন্যান্য বিষয়সমূহ স্থির থেকে, দেখুন অন্যান্য বিষয় স্থির থেকে মানে ভোক্তার আয়, রুচি, অভ্যাস সবকিছু স্থির আছে, আগের মতোই আছে। শুধুমাত্র দামের পরিবর্তনের ফলে চাহিদার যে পরিবর্তন ঘটে তাকে চাহিদার স্থিতিস্থাপকতা বলে। এই যে চাহিদার, আপনার প্রশ্নতে যদি আসে চাহিদার স্থিতিস্থাপকতা কি, এখন আপনি তো বলবেন যে স্যার তো আমাদের দেখাইছে যে চাহিদার দাম স্থিতিস্থাপকতা, এই দাম স্থিতিস্থাপকতার মূল হচ্ছে চাহিদার স্থিতিস্থাপকতা। যদি চাহিদা স্থিতিস্থাপকতা আসে, চাহিদা স্থিতিস্থাপকতা আমরা এই সংজ্ঞাটাই দিব। দামের পরিবর্তনের ফলে যে পরিবর্তনটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের কাছে চাহিদার স্থিতিস্থাপকতা। আচ্ছা, আমরা দাম স্থিতিস্থাপকতাকে আমরা ইপি, হ্যাঁ, ইলাস্ট্রিসিটি অফ প্রাইস, এই যে ইতে হচ্ছে ইলাস্ট্রিসিটি মানে স্থিতিস্থাপকতা অফ প্রাইস। তাহলে এটা আমরা সূত্রে কি লিখতে পারি? প্রাথমিক সূত্র হচ্ছে এটি, চাহিদা শতকরা পরিবর্তনের হার, একে আমরা ভাগ করব, চাহিদা শতকরা পরিবর্তনের হারকে আমরা ভাগ করব দামের শতকরা পরিবর্তনের হার দ্বারা। আচ্ছা, এটা এই ক্লাসটা তো রেকর্ডিং হচ্ছে না? রেকর্ডিং হচ্ছে তো? রেকর্ডিং তো হচ্ছে না? আমার কথা শোনা যাচ্ছে? একজন রিপ্লে করুন কেউ। হ্যাঁ, কথা শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। রেকর্ডিং তো হচ্ছে না? রেকর্ডিং তো বুঝতে পারতেছি না হচ্ছে কিনা। আহ, হুম। এখানে স্ক্রিনে আসলো, আমি রেকর্ডে ওকে ওকে চাপ দিলাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হচ্ছে ঠিক কিনা আছে, জানি না। তাহলে হচ্ছে, তাহলে হচ্ছে, ওকে ঠিক আছে। আচ্ছা, তাহলে এই দুই তিনটা কথা খুব ভালো মতো মনে রাখবেন। আমি যদি আপনাদের আরেকটু রিভিউ করি, সেটা হচ্ছে, আব্বা আজ একটা খেয়াল খেলা করুন, দিছিল। চাহিদার আমাদের হচ্ছে, এটা ছয় দে। একটু মিউট করবেন, আমি আপনাদের একটু রিভিউ করি। সেটা হচ্ছে এরকম, চাহিদার হ্রাস বৃদ্ধি, চাহিদা কি করেছিলাম, সংকোচন সম্প্রসারণ, সংকোচন সম্প্রসারণ, চাহিদার সংকোচন সম্প্রসারণ, চাহিদার হ্রাস বৃদ্ধি, আর এখন দেখতেছি চাহিদার স্থিতিস্থাপকতা, তাই না? এটা হচ্ছে এই দুটো হচ্ছে 1 নম্বর অধ্যায়ে দেখেছি। তারপরে লাস্ট অধ্যায়ে দেখতেছে স্থিতিস্থাপকতা, চাহিদার স্থিতিস্থাপকতা। আচ্ছা, আর এটা হচ্ছে 3 নম্বর অধ্যায়ে। আর 2 নম্বর অধ্যায়ে দেখেছি নিরপেক্ষ রেখা। এই কটাই পড়বেন, এর বাইরে পড়বেন না, আপনাদের এই টপিক গুলোর মধ্যেই থাকবে, এই টপিক গুলোর মধ্যেই থাকবে, বিশ্বাস করুন, এই টপিক গুলোর মধ্যেই থাকবে। আচ্ছা, তবে খেয়াল করুন, সংকোচন সম্প্রসারণ, এই আমাদের, আমি আপনাদের বলেছি যে চাহিদার পরিবর্তনটা হয় দুই ভাবে। একটা হচ্ছে দামের পরিবর্তনের ফলে, আমি আবার বলছি, এটা যেহেতু শুরুতে বলছিলাম, দামের পরিবর্তনের ফলে, এটা হচ্ছে দামের পরিবর্তন, এই দাম লিখি। আর একটা হচ্ছে অন্যান্য অবস্থা, মানে ভোক্তার আয়, রুচি, অভ্যাস ইত্যাদি, রাজনৈতিক অবস্থা, ভৌগোলিক অবস্থা, যে আর দিবেন অর্থাৎ দাম বাদে অন্যান্য অবস্থা।
তাহলে দামের পরিবর্তনের ফলে চাহিদা পরিবর্তন হয়, অন্যান্য অবস্থার পরিবর্তনের ফলে চাহিদা পরিবর্তন হয়। দামের পরিবর্তনের ফলে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের সংকোচন সম্প্রসারণ, অন্যান্য অবস্থা পরিবর্তনের ফলে যেটা হচ্ছে সেটা হচ্ছে হ্রাস বৃদ্ধি। দাম পরিবর্তন হলে চাহিদা সংকোচন সম্প্রসারণ হয়, আর অন্যান্য অবস্থা দাম ঠিক রেখে যদি অন্যান্য অবস্থা পরিবর্তন হয় তাহলে চাহিদা হ্রাস বৃদ্ধি ঘটে। চাহিদা সংকোচন সম্প্রসারণ হচ্ছে চাহিদা রেখা বরাবর চাহিদা ওঠানামা করে। এই চাহিদা রেখা একটাই থাকবে, সে সে বরাবর উপরে নিচে ওঠানামা করবে। আমাদের চাহিদা এরকম দাগাইছিলাম না, এরকম এরকম দাগাইছিলাম, এরকম দাগাইছিলাম, মনে আছে? এই একটা রেখাতেই আমাদের উপরে এখানে একবার যাবে, এখানে একবার যাবে, এরকম দাম কম বেশি হলে এবং উপরে ওঠানামা করবে। কিন্তু হ্রাস বৃদ্ধি হলে আমাদের চাহিদা রেখা এখানে আর থাকবে না, এই রেখা এখানে যাবে, কমে গেলে এখানে আসবে, বেড়ে গেলে উপরে যাবে, আরো বেড়ে গেলে উপরে যাবে, মানে চাহিদা রেখা স্থানান্তর হবে। এটা হচ্ছে হ্রাস বৃদ্ধি। আর এই স্থিতিস্থাপকতার ক্ষেত্রে ওই একই রকম, দামের পরিবর্তনের ফলে চাহিদা স্থিতিস্থাপকতা দুই ধরনের। একটা হচ্ছে চাহিদার দাম স্থিতিস্থাপকতা বা চাহিদা স্থিতিস্থাপকতা, আর একটা হচ্ছে আয় স্থিতিস্থাপকতা। দামের পরিবর্তনে যে পরিবর্তন হয় সেটা হচ্ছে আমাদের কাছে চাহিদার দাম স্থিতিস্থাপকতা বা চাহিদা স্থিতিস্থাপকতা। আর অন্যান্য অবস্থা পরিবর্তনের ফলে যেটা হয় সেটা হচ্ছে চাহিদার আয় স্থিতিস্থাপকতা, আয়ের পরিবর্তনের ফলে যেটা হয়। আচ্ছা, এটা একটু আপনারা মনে রাখবেন, এই কথাগুলো মনে রাখলে এর মধ্যে থেকে অনেক কিছু লিখতে পারবেন, কারণ এই প্রশ্নগুলো আসে, দেয় আমাদের, দিবে, এবার দিবে। আর নিরপেক্ষ রেখা তো আমরা দেখেছি। নিরপেক্ষ রেখা কি বলুন তো, মনে আছে? নিরপেক্ষ রেখা হলো যে বিন্দুতে ভোক্তা দুটি দ্রব্য সমান উপযোগ লাভ করে। সমান উপযোগ লাভ করে, যেমন আপনি, আপনার ক্ষুধা লাগছে, সহজ কথায় যদি আমি একটা উদাহরণ দিই আপনি বুঝতে পারবেন। আপনাকে ক্ষুধা লাগছে, আপনি ধরুন 100 গ্রাম চালের ভাত খাবেন, অথবা এর পরিবর্তিতে আপনি দুইটা 5টা রুটি খাবেন। 100 গ্রাম চালের ভাত খেলে আপনার ক্ষুধা নিবারণ হয়ে যাবে, অথবা আপনি 5টা রুটি খেলে আপনার ক্ষুধা নিবারণ হবে। এখন যদি বলে এরকম, আমি দুইটা রুটি খাবো, দুইটা রুটি খাবো, আর এখানে আমি 50 গ্রাম চালের ভাত খাবো, অথবা আমি 3টা রুটি খাবো, এদিকে 30 গ্রাম চালের ভাত খাবো, অথবা আমি 4টা রুটি খাবো, আমি 20 গ্রাম চালের ভাত খাবো। মানে আপনি যেটাতেই খান আপনার ক্ষুধা নিবারণ হয়ে যাচ্ছে, কারণ সমান উপযোগ পাচ্ছেন আপনি। একটা কমিয়ে আরেকটা বাড়িয়ে আপনি সমান উপযোগ পাচ্ছেন, মানে আপনার পেট ভরে যাচ্ছে, আপনাকে খাইতে হচ্ছে না। তাহলে ঠিক এই একই রকম জিনিস, যে আমরা যখন আহ দুটি দ্রব্যের সমান উপযোগ লাভ করি যে কোনো বিন্দুতে, আমাদের আহ উৎপাদন, সরি, নিরপেক্ষ রেখার যে কোনো বিন্দুতে আমরা দুটি দ্রব্য থেকে সমান উপযোগ লাভ করি। আচ্ছা, এটা আপনারা হয়তোবা এরকম, ধরুন এটা হচ্ছে রুটি, এইদিকে ধরুন রুটি, রুটি এটা আছে 5, এটা আছে 2, এটা আছে হচ্ছে ধরুন কি ধরবো, কলা। তাহলে এইদিকে ধরুন হচ্ছে কলা ধরুন 5, রুটি ধরুন কলা ধরুন এখানে 3। মানে এরকম যে আপনি 5টা কলা যদি খান তাহলে আপনার, সরি, রুটি যদি খান তাহলে আপনার পেট ভরে যাচ্ছে, অথবা আপনি যদি 5টা কলা খান সর্বোচ্চ দিক দিয়ে তাহলে আপনার পেট ভরে যাচ্ছে। তাহলে উৎপাদন সম্ভাবনা এই রেখাতে আপনি দেখতে পাচ্ছেন, সরি, এটা আমরা এইভাবে দেখাবো চিত্রটা, একটু করে নিয়ে যাই। এই উত্তল সরলরেখা পুরো ঠেকে যাবে। ধরুন এখানে হচ্ছে 10, এখানে ধরুন 10, আপনি 10টা রুটি খালে পেট ভরে যাচ্ছে, এদিকে কলা 10টা খালে পেট ভরে যাচ্ছে। যে কোনো একটা খায় আপনি পেট ভরাতে পারেন, কিন্তু আপনি এখন দেখতেছেন যে এখানে এই বিন্দু থেকে এইদিকে যদি টানি 5টা কলা, এই বিন্দু থেকে এইদিকে যদি টানি তিনটা তিনটা রুটি, তাহলে 5টা রুটি খেয়ে আপনি পেট ভরা, 5টা রুটি এবং 3টা কলা খেয়ে পেট ভরাতে পারেন, অথবা এই বিন্দুতে 2টা রুটি এবং 5টি কলা খেয়ে পেট ভরাইতে পারেন আপনি। মানে এই রেখাটার নামই হলো, এই রেখাটার নামই হলো নিরপেক্ষ রেখা। এই নিরপেক্ষ রেখার যে কোনো বিন্দুতে আপনি সমান উপযোগ লাভ করবেন। এখানেতেও যে যে কটা দ্রব্য ভোগ করলে আপনি পেট ভরে যাবে, এখানেও সে কটা দ্রব্য ভোগ করলে পেট ভরে যাবে, এখানেও সে কটা দ্রব্য ভোগ করলে পেট ভরে যাবে। খালি আমাদের টানবো এখান থেকে এইদিকে, এখান থেকে এইদিকে, যে যেখানে ইচ্ছা যে বিন্দুতে নিবে এখান থেকে এইদিকে টানবো, এখান থেকে এইদিকে টানবো, এইরকম বিষয়। আচ্ছা, আমরা নিরপেক্ষ রেখার উপর, এবার নিরপেক্ষ রেখার আসার সম্ভাবনা অনেক বেশি আছে, আমি আপনাদের এটার উপর আবার ক্লাস নেব। আচ্ছা, আমরা চাহিদার, তাহলে দুটি আমরা দেখলাম, চাহিদার দাম স্থিতিস্থাপকতা এবং চাহিদার হচ্ছে আয় স্থিতিস্থাপকতা।
এখন কথা হচ্ছে সূত্র, এখানে সূত্রগুলো আপনার মনে নাও থাকতে পারে। হুম। এটা হয়তো আপনি লিখতে পারবেন, কিন্তু এখানে আমরা এই সূত্রটা কিন্তু লিখতে পারি আমরা। চাহিদার শতকরা পরিবর্তনের হার ভাগ শতকরা দামের শতকরা পরিবর্তনের হার। চাহিদার শতকরা পরিবর্তনের হারকে যদি দামের শতকরা পরিবর্তনের হার দ্বারা ভাগ দিই, তাহলে চাহিদার স্থিতিস্থাপকতা পাবো। এটা সর্বশেষ রূপটা হচ্ছে এটা। সর্বশেষ রূপটা হচ্ছে ওটা সূত্রকে ওটা ভাঙতে ভাঙতে এই অবস্থা। যেটা আমরা আরো এটা যদি চিহ্নের মাধ্যমে প্রকাশ করি, তাহলে এই অবস্থা। ডেল্টা কিউ ডেল্টা পি গুণন পি ভাগ কিউ, মানে এটা উল্টা করে লিখবো আমরা। ডেল্টা হচ্ছে কি চাহিদার, এই যে এখানে লেখা আছে এটা চাহিদার পরিবর্তনে। এটা যদি আমরা নাও লিখি, আহ, এতগুলো যদি আমরা নাও লিখি, এলাম এলাম আমাকে লিখলেন না, শুধু এই সূত্রটা দিয়ে আপনি হচ্ছে এই সূত্রটা আপনি লিখতে পারেন ডাইরেক্ট। ডেল্টা কিউ ডিভাইডেড ডেল্টা পি। এর পাশে ডেল্টা কিউ দ্বারা কি বোঝানো হয়েছে, ডেল্টা কিউ পি দ্বারা কি বোঝানো হচ্ছে এটা। ডেল্টা দ্বারা পরিবর্তন বোঝাবে, কিউ দ্বারা চাহিদা, কিউতে হচ্ছে চাহিদার পরিমাণের পরিবর্তন বা চাহিদার পরিবর্তন। আর পি দ্বারা হচ্ছে দামের পরিবর্তন। তাহলে চাহিদা পরিমাণের পরিবর্তন ডেল্টা কিউ কে আমরা ডেল্টা পি দ্বারা ভাগ করব। আবার উপরে পি, এই পিটা যেটা নিচে ছিল এই পিটা মনে রাখার জন্য উপরে দিব, আর নিচে কিউ দ্বারা ভাগ দিব। এটা হচ্ছে আমাদের সূত্র, অরিজিনাল সূত্র। আমরা তাহলে এটা লিখবো, এই অংশটুকু লিখবো, লেখার পর আমরা সূত্রটা লিখবো। হ্যাঁ। আচ্ছা। ঠিক এই একই রকম ভাবে আয়ের হিসাব করতে ওই রকম আয়ের পরিবর্তন হারকে আমরা আয়ের শতকরা, সরি, চাহিদার শতকরা পরিবর্তনের হারকে আয়ের শতকরা পরিবর্তনের হার দ্বারা ভাগ দেবো। এবং লাস্ট পর্যায়ে এত কিছু না লিখে শুধু এই অংশটা তুলে দেবো। এবং আমরা এটা আহ, লিখে দেবো যে ডেল্টা কিউ ডেল্টা ওয়াই সবই বোঝাবে। শুধু ওয়াই দ্বারা আমাদের কি বোঝাবে, আয়ের পরিবর্তন, আর্নিং, আয়ের পরিবর্তন বোঝাবে। ওয়াই দ্বারা আয়ের পরিবর্তন, কিউ দ্বারা ওখানে পরিমাণ বোঝাইছিল এরকম। আচ্ছা, তাহলে এই অংশটুকু আমরা লিখে দিব। হ্যাঁ। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আমাদের এখানে চাহিদার দামের পরিবর্তন আর হচ্ছে চাহিদার আয়ের পরিবর্তন দেখলাম। এখন চাহিদা আড়াআড়ি স্থিতিস্থাপকতা, সরি, চাহিদার দামের স্থিতিস্থাপকতা এবং চাহিদার আয়ের স্থিতিস্থাপকতা এবং চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা। কারণ আড়াআড়ি স্থিতিস্থাপকতা কি, একটু খেয়াল করুন। যে আমরা এর আগে দেখেছি যে দামের পরিবর্তন এবং অন্যান্য অবস্থা পরিবর্তন। এখন এখানে আবার বলা আছে আড়াআড়ি স্থিতিস্থাপকতা, বিকল্প বা পরিপূরক দ্রব্যের দামের শতকরা পরিবর্তনের ফলে কোনো বিবেচনাধীন দ্রব্যের চাহিদার যে শতকরা পরিবর্তন ঘটে তাকে আড়াআড়ি স্থিতিস্থাপকতা বলে। বিষয়টা কিরকম? তাহলে বিষয়টা হচ্ছে এরকম, বিকল্প বা পরিপূরক, খেয়াল করুন, আমরা চিনির বদলে গুড় ব্যবহার করতে পারি, তাই না? চিনির বদলে গুড় ব্যবহার করতে পারি আমরা, গুড় ব্যবহার করতে পারি, তাই না? চার বদলে কফি ব্যবহার করতে পারি, বা কফির বদলে চা দ্বারা আমাদের চাহিদা মেটাতে পারি। চা, কফি, কফি, এগুলো হচ্ছে বিকল্প। এগুলো হচ্ছে কি, বিকল্প। আর পরিপূরক কি? পরিপূরক হচ্ছে একটি কোনো দ্রব্য যদি আমরা ব্যবহার করি, তাহলে আরেকটি দ্রব্য যখন অবশ্যই আমাদের প্রয়োজনীয় হয়ে যায়, সেটা হচ্ছে পরিপূরক। বিষয়টা কিরকম? বিষয়টা হচ্ছে এরকম যে আপনি স্কুটি কিনেছেন বা আপনি মোটরসাইকেল কিনেছেন। মোটরসাইকেল কিনে মোটরসাইকেল হুড়মুড়কে চলে যাবে, এমনিতে যাবে, তেল লাগবে, তো পেট্রোল লাগবে, তাই না? বা অকটেন লাগবে। তো তাহলে আপনি মোটরসাইকেল কিনেছেন মানে আপনার জন্য ইয়ে হয়ে গিয়েছে যে আপনার ওটা লাগবেই, তাই না? তাহলে একটি দ্রব্য, কোনো দ্রব্য যদি আমরা ব্যবহার করতে চাই, তাহলে আরেকটি দ্রব্যের ব্যবহার যখন আমাদের অবশ্যই অত্যাবশ্যকীয় হয়ে যায়, সেটা হচ্ছে পরিপূরক দ্রব্য। আচ্ছা, তাহলে বিকল্প বা পরিপূরক দ্রব্যের দামের শতকরা পরিবর্তনের ফলে কোনো বিবেচনাধীন দ্রব্যের চাহিদার যে শতকরা পরিবর্তন ঘটে তাকে আড়াআড়ি স্থিতিস্থাপকতা মানে। চিনির দামের পরিবর্তনের ফলে গুড়ের যে দামের পরিবর্তন ঘটেছে, এটা হচ্ছে আড়াআড়ি স্থিতিস্থাপকতা। ঠিক আছে। আমাদের তেলের, সয়াবিন তেলের দামের পরিবর্তনের ফলে আমাদের যে সরিষার তেলের দামের পরিবর্তন ঘটেছে, সেটা আমাদের এখানে সেটা হচ্ছে আমাদের আড়াআড়ি স্থিতিস্থাপকতা। অর্থাৎ কোন একটি দ্রব্যের দামের পরিবর্তন ফলে আরেকটি দ্রব্যের যদি চাহিদা আমাদের কমে যায় বা বেড়ে যায়, তাহলে আমাদের এখানে এটার নাম হচ্ছে আড়াআড়ি স্থিতিস্থাপকতা। অর্থাৎ একটা পরিবর্তনের ফলে আরেকটা পরিবর্তন হয়ে যাচ্ছে। তো এখানে বাস্তবে এমন অনেক কতগুলো দ্রব্য আছে যারা একে অন্যের বিকল্প ও পরিপূরক। যেমন চা ও কফি পরস্পরের বিকল্প দ্রব্য, কারণ চায়ের দাম বাড়লে
চায়ের চাহিদা কমবে, কিন্তু বিকল্প দ্রব্য হিসেবে কফির চাহিদা বাড়বে, তাই না? তখন মানুষ চা কিনবে না, তখন কি কিনবে? কফি কিনবে। আবার কালি এবং কলম পরস্পরের পরিপূরক। এখন এখনকার যুগে কালি কলম একসঙ্গে থাকে, কিন্তু আগের যুগে যখন দোয়াত কলম ইউজ হয়েছিল তখন আমাদের কালি কলমটা পরিপূরক। কলম ব্যবহার করলে কালি লাগতোই, তাই না? তাহলে এখানে কোনো কারণে কালির দাম কমলে, কমলে কালির চাহিদা বাড়ার সাথে সাথে কলমের চাহিদাও বাড়বে। আচ্ছা, তাহলে এখানে আমাদের বলা আছে যে কালির দাম কমলে কালির যদি চাহিদা বাড়ে, তাহলে সেই ক্ষেত্রে কালি যখন মানুষ কিনে কি করবে? ঘরে বসে রাখবে, তখন কি করবে? কালির সাথে কালিটা কাজে লাগানোর জন্য কলম কিনবে। এ কথা বলা বোঝা যাচ্ছে এখানে। সুতরাং বিকল্প বা পরিপূরক দ্রব্যর আহ, দামের শতকরা পরিবর্তনের ফলে বিবেচনাধীন দ্রব্যের চাহিদার যে শতকরা পরিবর্তন ঘটে তাকে আড়াআড়ি স্থিতিস্থাপকতা বলে। আচ্ছা, দুটি দ্রব্য এক্স এবং ওয়াই এখানে বলা আছে। আমরা এখানে দুটি দ্রব্য নিয়ে আমাদের হিসেব নিকাশ হবে। তো আড়াআড়ি স্থিতিস্থাপকতা, তাহলে আমরা এটা বুঝলাম যে আড়াআড়ি স্থিতিস্থাপকতা কি। আচ্ছা, তাহলে চাহিদার যে স্থিতিস্থাপকতা, এটা যদি আমরা প্রথমে যদি দেখি দাম স্থিতিস্থাপকতা, তারপর আয় স্থিতিস্থাপকতা, তারপর হচ্ছে আড়াআড়ি স্থিতিস্থাপকতা। দাম স্থিতিস্থাপকতা হচ্ছে দামের পরিবর্তনের ফলে, আয় স্থিতিস্থাপকতা হচ্ছে আয়ের পরিবর্তনের ফলে, আড়াআড়ি স্থিতিস্থাপকতা হচ্ছে পরিপূরক বা বিকল্প দ্রব্যের দামের পরিবর্তনের ফলে অন্য দ্রব্যের দাম চাহিদা যদি বেড়ে যায় বা কমে যায়, সেটা হচ্ছে আমাদের কাছে চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা। আচ্ছা, এই বিষয়টা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটা। চাহিদার বিভিন্ন স্থিতিস্থাপকতার নির্ধারক সমূহ, মানে চাহিদার স্থিতিস্থাপকতার নির্ধারক সমূহ, মানে চাহিদার স্থিতিস্থাপক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। আমরা এর আগে দেখলাম, খেয়াল করুন, চাহিদার স্থিতিস্থাপকতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। এর আগে দেখলাম আমরা কি দেখলাম? প্রথমটা দেখলাম স্থিতিস্থাপকতা কিসের পরিবর্তন? দামের পরিবর্তনের ফলে। তারপরে পরেরটা দেখলাম কিসের? আয়ের পরিবর্তনের ফলে। তারপরে কিসের দেখলাম আমরা? বিকল্প দ্রব্য দামের পরিবর্তনের ফলে। তারপরে কি দেখলাম? পরিপূরক দ্রব্য দামের পরিবর্তনের ফলে। তাহলে এখানে আপনার চারটা পাচ্ছেন অলরেডি, তাই না? তারপরে এখানে আবার অনেক আছে, শৌখিন দ্রব্য, আমাদের দেখুন পরিবর্তক দ্রব্য, ব্যবহার্য বৈচিত্র্য, স্থগিতযোগ্য ভোগ, অভ্যাসজনিত চাহিদা। এটা দেখে নেবেন, এটা ইজি আছে। আমরা তো এই চারটা এখানে পাচ্ছি, আর একটা এখান থেকে যে কোনো একটা নিব আমরা। তো এটা অর্থাৎ চাহিদার বিভিন্ন স্থিতিস্থাপকতা নির্ধারক সমূহ আলোচনা করা। স্থিতিস্থাপকতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? আমি আপনাদের সব সাবজেক্টে কিন্তু একটি কথাই বলি, আপনি যতই মহাজ্ঞানী বই পড়েন, মহা এই বই পড়েন বা যেটাই পড়েন, আমার এটাই পড়েন বা যেটাই পড়েন, আপনার প্রশ্নের ধরন বুঝতে হবে। কিন্তু প্রশ্নের ধরন বিভিন্নভাবে দেয়, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। এটা যতই যদি না বুঝে লেখেন, তাহলে কিন্তু হবে না, বুঝে লিখতে হবে। আপনি আগে বুঝবেন প্রশ্নটা, প্রশ্ন, আমার কথা, উত্তর পরে মুখস্থ বা উত্তর পরে পড়বেন, আগে প্রশ্নটা বুঝবেন, তাহলে আপনি লিখতে পারবেন। আর আমাদের মুখস্থ আর এখানে লেখা সম্ভব না, আমাদের এই অবস্থায় পড়ে যতটুকু সঞ্চয় হয় এই অবস্থায় আমরা লিখে দেবো। আমি প্রত্যেকটা ক্লাসের শুরুতে এটা বলি যে প্রশ্নগুলো, বিশেষ করে এই ইকোনমিক্সের প্রশ্নগুলো আপনি পাবেন, কিন্তু অন্যান্য সাবজেক্টের প্রশ্নগুলো কিন্তু আমাদের মোটামুটি বিভিন্ন রকম ভাবে আসে, সেটা আমি দেখিয়েছি। আচ্ছা, দাম স্থিতিস্থাপকতার বিভিন্ন ধারণা সমূহ। এই দাম স্থিতিস্থাপকতার বিভিন্ন ধারণা সমূহ আমাদের, আচ্ছা, এই ক্লাস কয়টা মতো আছে? উম, একটু ইয়ে করি। আচ্ছা, আচ্ছা। হুম, 8টা থেকে 8টা 45, কিন্তু এটা আমি আধা ঘন্টা পরে দিয়েছি। মানে আধা ঘন্টা এখন আমাদের আচ্ছা, তাহলে খেয়াল করুন, দামে দাম স্থিতিস্থাপকতা বিভিন্ন ধারণা সমূহ এখানে দেওয়া আছে। একক অপেক্ষা বেশি স্থিতিস্থাপকতা বা স্থিতিস্থাপক চাহিদা। এখানে খেয়াল, ইজি আছে, একবার ইজি। চিত্র যদি দাগা না পারেন দিবেন না, দরকার নেই। এখানে দ্রব্যের দামের পরিবর্তনের ফলে চাহিদার পরিবর্তন বেশি হলে তাকে একক অপেক্ষা বেশি স্থিতিস্থাপকতা বলে। অর্থাৎ আমাদের স্থিতিস্থাপকতা একের চেয়ে বেশি। অর্থাৎ দাম এখানে কম, এখানে এখানে দেখুন প্রাইসটা, এইদিকে প্রাইস, ও ওয়াই অক্ষে দাম এবং ও এক্স অক্ষে পরিমাণ। তাহলে চাহিদা
পার্থক্য হয়েছে কত, এতটুকু চাহিদা পার্থক্য হয়ে গেছে, আরেকদিকে পরিমাণে পার্থক্য হয়েছে কত বড় দেখেন। অর্থাৎ চাহিদা রেখা এইরকম না দিয়ে চাহিদা রেখাটা এইদিকে সরে সরে দিলে আমাদের কিন্তু চাহিদা রেখা এদিকে না দিয়ে চাহিদা রেখাটা এইভাবে দিয়েছি, যার কারণে কিন্তু এরকম চিত্রটা হয়েছে, তাই না? তাহলে এটা কি বলা আছে তাহলে, যে দামের পরিবর্তনের ফলে চাহিদা পরিবর্তন বেশি, দামের পরিবর্তন কম, চাহিদা পরিবর্তন বেশি। এটা হচ্ছে একক অপেক্ষা বেশি স্থিতিস্থাপকতা। এখানে বলা আছে যে দামের 10% পরিবর্তন হলে চাহিদার 15% পরিবর্তন হবে। এটা চাহিদা একক হচ্ছে বেশি। এটা হচ্ছে আমাদের একক অপেক্ষা বেশি স্থিতিস্থাপকতা। তারপরে একক অপেক্ষা কম, যেটা আগে দেখুন খেয়াল করুন, এই যে চাহিদা রেখা ডি এবং D1, এটার এটার কারসাজির উপরে কিন্তু নির্ভর করতেছে। এটা কারসাজির উপরে কিন্তু নির্ভর করতেছে এটা। তাহলে এখানে কিন্তু আমরা এইভাবে খাড়ার মতো দিয়েছি, এইভাবে দিয়েছি, তাই না? এই যে D1, এই D1 যেটা খাড়া করে দিয়েছি। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি আমরা, যে চাহিদা পরিমাণের পরিবর্তন কম, চাহিদার দামের পরিবর্তনটা বেশি। তাহলে দামের পরিবর্তনটা বেশি, পরিমাণের পরিবর্তনটা কম, সেটা দ্রব্যের দামের পরিবর্তনের হার অপেক্ষা যদি চাহিদা পরিবর্তনের হার কম হয়, তাহলে একক অপেক্ষা কম বা অস্থিতিস্থাপক চাহিদা বলে। এখানে খেয়াল করুন, একক অপেক্ষা কম বা অস্থিতিস্থাপক চাহিদা, আমরা কিন্তু আমরা কিন্তু অস্থিতিস্থাপক পড়িনি, আমরা কিন্তু স্থিতিস্থাপক পড়েছি। তাহলে এখানে অস্থিতিস্থাপক চাহিদা যদি আপনার কিন্তু পরীক্ষা আসে, হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে যে অস্থিতিস্থাপক চাহিদা কি, বা টিকায় লেখো, টিকাতে এরকম ভাবে আসে আমাদের। তাহলে দাম পরিবর্তনের হার অপেক্ষা যদি চাহিদা পরিবর্তনের হার কম হলে তাকে অস্থিতিস্থাপক চাহিদা পরিবর্তন বলে। যেমন আপনি খেয়াল করুন, যে আমাদের দামের পরিবর্তন যদি, চালের ধরুন, চাল চাল হচ্ছে একটি অস্থিতিস্থাপক চাহিদা, চালের চাহিদা হচ্ছে অস্থিতিস্থাপক। ঠিক আছে, মানে নিত্য প্রয়োজনীয় যেগুলা, দাম বাড়ে কমুক যেটাই হোক না কেন, ওটার ব্যবহার চলবেই, সেটা হচ্ছে অস্থিতিস্থাপক চাহিদা। এটা মাথায় রাখবেন, যে নিত্য প্রয়োজনীয় যেগুলা, যেমন চালের ব্যবহার, আমাদের দাম যতই বেড়ে যাক আমাদের তো ভাত খাইতে হবে, তাই না? যে সাপোজ একবার সর্বনিম্ন যেটা চালের দাম, সেটা ধরুন 38 টাকা বা 40 টাকা, সেটার দাম বেড়ে যদি 50 টাকা হয়, আমরা কি না খেয়ে থাকবো? আমাদের যাই হোক আমাদের খাইতে হবে। হয়তো যেখানে দেখা যাচ্ছে যে 1 কেজি চালের ভাত খাইতাম, সেখানে হয়তো আমরা 750 গ্রাম চালের ভাত খাবো, কিন্তু খাবো তো, তাই না? তাহলে এখানে চালের দাম বাড়লেও আমাদের চাহিদা তেমন পরিবর্তন হচ্ছে না, মানে কম পরিবর্তন হচ্ছে। তার দামের তুলনায় যখন চাহিদার পরিবর্তনটা আমাদের কম হচ্ছে, পরিমাণের পরিবর্তন কম হচ্ছে, তাকে অস্থিতিস্থাপক চাহিদা বলে। এটা আমাদের মনে রাখতে হবে, যে আমাদের নিত্য প্রয়োজনীয় যে চাহিদা, যেমন হচ্ছে চালের চাহিদা, আরো এইরকম আমাদের কাপড়ের একবারে মৌলিক যে চাহিদা মেটানোর জন্য কাপড়ের কাপড়ের যে চাহিদা, এখন মোটা কাপড়, মোটা বা দামি কাপড়ের কথা বলছি না, আমাদের একবারে লজ্জা নিবারণের জন্য যে কাপড় প্রয়োজন, সেই কাপড়ের কথা বলছি। যে এগুলা আমাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো, এগুলা চাহিদা হচ্ছে সবসময়ের জন্য অস্থিতিস্থাপক। মানে দাম বাড়ে কমুক যেটাই হোক, চাহিদা থাকবে আমাদের, এটা কিছু কম বেশি হবে। আচ্ছা, বুঝতে পেরেছেন আশা করি। তারপরে দেখুন, একক স্থিতিস্থাপকতা, দ্রব্যের দাম ও চাহিদা পরিবর্তনের হার সমান হলে তাকে একক স্থিতিস্থাপকতা বলে। তাহলে দামেরও, মূল্যের যে পরিবর্তন হয়েছে, চাহিদারও একই পরিবর্তন হয়েছে, তাহলে এটা হচ্ছে একক স্থিতিস্থাপকতা। এটা পড়ে নেবেন, পড়া মজার, পড়া পড়লে আপনি বুঝতে পারবেন। আচ্ছা, তাহলে এখানে তারপরে আছে শূন্য বা সম্পূর্ণ অস্থিতিস্থাপক চাহিদা, দ্রব্যের দামের পরিবর্তন সত্ত্বেও চাহিদার কোনরূপ পরিবর্তন না হলে তাকে শূন্য বা সম্পূর্ণ অস্থিতিস্থাপক চাহিদা বলে। তাহলে দাম পরিবর্তন হোক বা না হোক, আমাদের চাহিদা একই থাকবে। তাহলে চাহিদা রেখা কোন দিকে যাচ্ছে, একবার খারাপ। আর আগের চাহিদা রেখা ওইরকম ছিল। আর 5 নম্বরে যেটা বলা আছে, অসীম বা সম্পূর্ণ স্থিতিস্থাপক চাহিদা রেখা, চাহিদা রেখা হবে এই দিকে দিকে। খেয়াল করুন, আগে ছিল চাহিদা রেখা খারাপ, আর এখন হচ্ছে মানে চাহিদা রেখা একই থাকবে, মূল্য এটাও থাকলে যে চাহিদা হচ্ছে, P3 থাকলে ওই চাহিদা, মূল্য কমে গেলেও একই চাহিদা থাকবে, এটা এ কথা এখানে বলা আছে। অসীম বা চাহিদা, এখানে দাম একই চাহিদা, একই দামে আমাদের চাহিদা বিভিন্ন রকম থাকতে পারে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের চাহিদার স্থিতিস্থাপকতার বিভিন্ন ধরন। আচ্ছা, রেখাচিত্রের সাহায্য, এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ। রেখাচিত্রের সাহায্য স্থিতিস্থাপক এবং অস্থিতিস্থাপক চাহিদার পার্থক্য দেখান। আমাদের চাহিদার স্থিতিস্থাপক এবং অস্থিতিস্থাপক চাহিদার পার্থক্য দেখাতে হবে। এটা দামের পরিবর্তনের ফলে যে চাহিদার পরিবর্তন হচ্ছে, সেটা স্থিতিস্থাপক চাহিদা। অস্থিতিস্থাপক কি, দামের পরিবর্তনের হার অপেক্ষা যদি চাহিদার পরিবর্তনের হার তেমন পরিবর্তন না হয় বা কম হয়, তাকে বলে অস্থিতিস্থাপক চাহিদা। তাহলে অস্থিতিস্থাপক চাহিদার ফলে কি 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 আসতে করে, আমি যেটা বললাম,
সাধারণত নিত্য প্রয়োজনীয় দ্রব্য, এই যে দেখুন, লবণ, মরিচ, মোটা চাল ইত্যাদি দ্রব্যের চাহিদা অস্থির স্থাপক। তাহলে আপনি এটা মানে এভাবে এটা একটু ঘুরে বেছে দিতে পারেন, তাই না? যে লবণ, মরিচ, মোটা চাল ইত্যাদি দ্রব্যের চাহিদা অস্থির স্থাপক কেন, ব্যাখ্যা করুন। তখন আপনার আগে অস্থির স্থাপক জিনিসটা কি সেটা আগে প্রমাণ করতে হবে বা বলতে হবে। দামের পরিবর্তনের হার অপেক্ষা চাহিদা পরিবর্তনের হার যদি কম হয় বা না হয়, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে সে চাহিদা, তার চাহিদাকে অস্থির স্থাপক চাহিদা বলে। আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য আমাদের জীবনযাপনের জন্য অবশ্যই আমাদের আহ ভোগ করতে হবে, তাই না? তাই না হলে তো আমরা বাঁচতে পারবো না। তো এই জন্য আমাদের এটা, এই দ্রব্যের দাম বাড়লে আমাদের যে একই পরিমাণ আমাদের ভোগ করতে হবে, অথবা সামান্য কিছু পরিবর্তন হতে পারে, যা আমাদের অস্থিতিস্থাপক চাহিদার সাথে সাদৃশ্যমান। তাই আমরা বলতে পারি যে আমাদের লবণ, মরিচ, মোটা চাল ইত্যাদি দ্রব্যের দাম চাহিদা হচ্ছে অস্থিতিস্থাপক চাহিদা। এভাবে আপনি দিবেন আর কি, মূলত এটা উপস্থাপন করতে হবে আমাদের। আর এই সংখ্যাগত পার্থক্য, এগুলো দেওয়া আছে, চিত্রগত পার্থক্য এগুলো দেখে নেবেন। এটা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইকোনমিক্সটা মনে হয় শেষ, এটা শেষে করে দেবে এই অধ্যায়। এখানে বলা আছে শহরের প্রেক্ষাগৃহগুলো আয়ের ঘাটতি পূরণে টিকিটের দাম কমায়। তাহলে শহরের প্রেক্ষাগৃহগুলো মানে সিনেমা হলগুলো তার আয়ের ঘাটতি পূরণে টিকিটের দাম কমায়, অথচ পরিবহন সংস্থা বিআরটিসি তাদের ঘাটতি পূরণের জন্য বাস ভাড়া বৃদ্ধি করে। উক্তিটির যথার্থতা ব্যাখ্যা করুন। কোনো গুরুত্বপূর্ণ কথা, যে কারো আয় বাড়ার জন্য মূল্য কমিয়ে দিচ্ছে, আর কারো ঘাটতি পূরণের জন্য ভাড়া বাড়িয়ে দিচ্ছে, তাই না? তাহলে এখানে দাম স্থিতিস্থাপকতা মূলত দুই ধরনের, অস্থিতিস্থাপক চাহিদা আর স্থিতিস্থাপক চাহিদা। তাহলে অস্থিতিস্থাপক চাহিদা হচ্ছে দামের পরিবর্তন, দামের সামান্য পরিবর্তনের ফলে চাহিদার ব্যাপক পরিবর্তন হলে তাকে স্থিতিস্থাপক চাহিদা বলে। সাধারণত বিলাস দ্রব্যের ক্ষেত্রে ইহা হয়ে থাকে। আর স্থিতিস্থাপক চাহিদা হচ্ছে দামের ব্যাপক পরিবর্তন হলে, যদি চাহিদার খুব একটা পরিবর্তন না হয়, তাকে অস্থিতিস্থাপক চাহিদা বলে। সাধারণত নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে এটা হয়ে থাকে। তাহলে আমাদের হুম, এটা একটু ইয়ে হয়ে গেছে, আহ একটু একটু ইয়ে হয়ে গেছে, এটা হচ্ছে অস্থির স্থাপক, এটা হচ্ছে অস্থির স্থাপক, এটা হচ্ছে অটা কাটা যাবে। এটা কাটা যাবে, এটা 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 একটু ইয়ে করে নিবেন। প্রথমটা হচ্ছে স্থির স্থাপক, পরেরটা হচ্ছে অস্থির স্থাপক। আচ্ছা, তো প্রশ্নে উক্তিটি বিশ্লেষণ করে, বিশ্লেষণ আমাদের স্থিতিস্থাপক অস্থিতিস্থাপক চাহিদা আলোকে করতে হবে। প্রেক্ষাগৃহ বা সিনেমা হলে ছবি দেখার বিষয়টি হলো বিনোদন। তাই টিকিটের দাম যদি বেশি হয় তাহলে অনেকে সিনেমা হলে গিয়ে ছবি দেখতে চাইবে না। তাছাড়া বর্তমানে অনেক ক্ষেত্রেই সিনেমা হলের বিকল্প হিসেবে বিনোদন মাধ্যমগুলো কেবল টিভি বা ভিসিডি ব্যবহৃত হচ্ছে। সুতরাং সিনেমা হলের টিকিটের চাহিদা হচ্ছে স্থিতিস্থাপক। তাই হল তাই হলো কর্তৃপক্ষ আয় বাড়াতে হলে টিকিটের দাম কমাতে হয়। অপরদিকে পরিবহন সংস্থা বিআরটিসি একটি গুরুত্বপূর্ণ সেবাদানকারী সংস্থা। মানুষ তার প্রয়োজনে ইচ্ছায় অনেক ক্ষেত্রেই অনিচ্ছা সত্ত্বেও এটা ব্যবহার করতে বাধ্য। সুতরাং পরিবহন সংস্থা বিআরটিসি চাহিদা অস্থিতিস্থাপক। তাই এক্ষেত্রে বাস ভাড়া কিছুটা বৃদ্ধি পেলেও চাহিদা কমবে না, তাই না? আচ্ছা, তাহলে এখানে আমাদের বিলাসজাত দ্রব্য বা বিনোদনের বিষয়টা আসতেছে, আর একটা হচ্ছে নিত্য প্রয়োজনীয় যে বিষয়টা। নিত্য আমাদের বাস ভাড়া, আমাদের যদি যাইতে হয় এক জায়গা থেকে আরো জায়গায় যাইতে হয়, আমাদের বিআরটিসি পরিবহন ব্যবহার করতেই হবে, আমাদের উপায় নেই। তাহলে বাস ভাড়া বাড়লেও যাইতে হবে, না বাড়লেও যাইতে হবে, আমরা তো হেঁটে যাবো না, তাই না? তাহলে এই জন্য এটার চাহিদা হচ্ছে অস্থিতিস্থাপক। আর হচ্ছে আমাদের যেটা প্রেক্ষাগৃহের যে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা, এটা হচ্ছে আমাদের কাছে বিনোদনমূলক বা স্থিতিস্থাপক চাহিদা। আচ্ছা, এই বিষয়টা আপনারা পড়ে নেবেন, এটা অনেক গুরুত্বপূর্ণ মজার পড়া। কয়েকটি দ্রব্যের চাহিদা স্থিতিস্থাপকতা আলোচনা, এটা অনেক কিছু আছে, যেমন লবণ, লবণ নিত্য প্রয়োজন অস্থিতিস্থাপক। চিনি আমাদের স্থিতিস্থাপক, আমাদের আহ খাইলেও চলবে, না খাইলেও চলবে। চাউল আমাদের স্থিতিস্থাপক। সিগারেট, যার কাছে নেশা, যার কাছে নেশা সেটা সে আহ, তার কাছে অস্থিতিস্থাপক, আর যার কাছে নেশা না তার কাছে স্থিতিস্থাপক। মোটর গাড়ি আমাদের অস্থিতিস্থাপক, আমাদের যাতে আহ, ইয়ে করতে হবে। আচ্ছা, জুতা, জুতার এখানে আমাদের ব্যবহার দুই রকম ব্যবহারকারী থাকতে পারে। যারা এখন তো প্রয়োজনীয় জুতাটা প্রয়োজনীয় হয়ে গেছে, স্থিতিস্থাপক যদি এখানে লেখা আছে, কিন্তু বর্তমানে সেটা অস্থিতিস্থাপক। হীরা আমাদের
হীরা হীরা অতি মূল্যবান দ্রব্য। অত্যন্ত ধনী লোকেরা হীরা ব্যবহার করে থাকে, সুতরাং এর দাম বাড়লে বা কমলে ধনী লোকেরা তেমন চাহিদার কোনো পরিবর্তন হয় না। তাই হীরার চাহিদা অস্থায়ী স্থাবক। তাহলে এখন খেয়াল করুন, এর আগে তো বলা হয়েছে যে নিত্য প্রয়োজনীয়, তো হীরা তো আর নিত্য প্রয়োজনীয় না। কিন্তু হীরা তো আপনি আমি ব্যবহার করি না, আপনারা ব্যবহার করেন, কিন্তু যারা একটু লোয়ার পজিশনে বা তারা কিন্তু ব্যবহার করে না হীরা। হীরা সাধারণত উচ্চবিত্তরা ইয়ে করে, তাহলে তাদের কাছে দাম বাড়লে কি না বাড়লে কি? তা আমাদের কাছে চালের মতো ওদের কাছে এই হীরাটাও এরকম। তো পাট, পাট অস্থায়ী স্থাবর। কালকে এই ইয়েগুলো পড়বেন, অনেক মজার পড়ে, এটা দেখে নেবেন। তো এটা মনে হয় এখন আর অনেক কয়টি আছে।